ব্যথাতুর কণ্ঠের আত্মচিৎকার ভেসে উঠতে চারদিকের হই হুল্লোড় মুখরিত পরিবেশ থমকে গেল। উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিরাট আকার মাঠের ঠিক মাঝখানটায় আহত অবস্থায় পড়ে আছে তিনজন যুবক। পাশের ছেলেগুলো আরেক বন্ধু বেঘরে মার খাচ্ছে একটা মেয়ের হাতে। মেয়েটার পরনে হাঁটু অব্দি ঢিলেঢালা কালো কুর্তি, কালো জর্জেট ওড়নাটা কোমরে বাঁধা। মার খাওয়া ছেলেটা সাহস দেখিয়ে তেড়ে আসতে নিলেই মেয়েটা ওর হাত ধরে পেছনের দিকে মোচড় দিল। ব্যথায় কুকড়ে উঠে ছেলেটা হাত ধরে দু কদম পিছিয়ে গেল। পর মুহূর্তে মেয়েটা কনুই দিয়ে ওর থুতনিতে আঘাত করতেই সেটা কয়েক হাত দূরে ছিটকে পড়ে। কিছু সেকেন্ড বাদে সে জ্ঞান হারালো। মেয়েটা সোজা হয়ে উঠে এক করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার নিকটে গেল। মুখে অসম্ভব সুন্দর হাসি ফুটিয়ে মেয়েটা বলল, থেমে গেলে কেন? কণ্ঠ তো ভীষণ সুরেলা, আবার গাও না। ছেলেটা ভয়াতুর নজরে পিছিয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় মিনতিপূর্বক সুরে বলল, আমার ভুল হয়ে গেছে আপু, এইবারের মতো মাফ করে দাও, আর কখনো। কথা শেষ হওয়ার পূর্বে ছেলেটার নাক বরাবর ঘুষি বসিয়ে দেয় মেয়েটি। ছেলেটার মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। নাক মুখ থেকে গড়গড়িয়ে ঘন তরল বেরোতে লাগলো। সে তরলে লাল বর্ণ ধারণ করেছে তার গায়ের শার্ট। মেয়েটা ছেলেটার শার্টের কলার চেপে ধরে খানিকটা ঝুঁকে বলল, মেয়ে দেখলে যে শয়তান এক গাদা কুবুদ্ধি নিয়ে তোদের মতো রাম ছাগলদের কাঁধে চেপে বসে তা জানা আছে আমার। আর এই শয়তান ঘাট থেকে নামানোর টেকনিকও খুব ভালো করেই আমি জানি। মেয়েটা ফের হাত জাগানোর পূর্বেই আরেকটা মেয়ে এসে ওকে বাধা দিয়ে করুণ সুরে বলল, দোস্ত, হয়েছে তো, মাপ চেয়েছি, ছেড়ে দে এবার, নয়তো মরে যাবে। বান্ধবের আতঙ্কিত মুখখানা দেখে তার ছেলের হাসি দিল মেয়েটা, যার জন্য এই সকালে কিট মেরে হাত নোংরা করেছে। সে এখন কীটদের হয়ে কথা বলছে। কেউ ঠিকই বলেছে, সহজ সরল মানুষ সব জায়গায় ঠকে। জাগানোর হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটার মুখে আরেকটা ঘা বসাতেই উদ্যত হলো মেয়েটার। ঠিক তখনই একটা চেনা পদধ্বনি কর্ণকুহরে ভেসে আসলো ওর। এই হাঁটা ভঙ্গিটা অতি পরিচিত তার। ছেলেটার কলার ঝাড়া দিয়ে তাকে পুনরায় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ঘাড় ফিরিয়ে বলল, কে আর্ত, তুই কাউকে জানাসনি? আজ এখানে কে আসছে? তীক্ষ্ণ দৃষ্টি, নাকটা হালকা খাড়া, মাথায় এক ঝাঁক মিশ্রণ চুল, হলদেটে গায়ে থাকা সাদা শার্টের ওপর কালো ডেনিম জ্যাকেট, কোমরে চকচক করছে কালো বেল্ট, শার্ট কালো জিন্সে ইন করা, পায়ে সাদা কালো কেটস আর বাঁ হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সুউচ্চ কাঁধে একটা ব্যাগ ঝোলানো। ছেলেটাকে আর্দ্র বলে সম্বোধন করছে শুনে সবাই হতবুদ্ধি হারিয়ে মেয়েটার পানে চেয়ে রইল। এই মেয়ের সাহস দেখে আকাশ ছুঁয়ে গেছে। আর্দ্র নামক ছেলেটার কাঁধ নাচিয়ে বলল, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মেয়েটা সম্পূর্ণ করে আর্দ্রের মুখোমুখি দাঁড়ালো। মুখ বাঁকিয়ে কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলল, রিক্সার ভাড়া মিটিয়ে এসে দেখি প্রণকে এই রাম ছাগলের দল শীষ বাজিয়ে জ্বালাচ্ছে। আমি তো প্রথমবারই দফা রফা করতে চেয়েছি, কিন্তু প্রণ বারণ করলো। বিষয়টা এড়িয়ে যেতে নিলে রাম ছাগলগুলো পথ আটকে তুফান সিনেমার লাগে উড়াধুরা গান গাইতে শুরু করলো। কেউ তো শাকিব খানের মতো ডান্স দিল। তাই আসল উড়াধুরা কাকে বলে আমিও এদের শিখিয়ে দিলাম। দ্যাটস ইট। আর্দ্র চোখ তুলে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর উদ্দেশ্যে উঁচু গলায় শুধালো, প্রণতা, এইসব সত্য? প্রণতা দৃষ্টি নত করে সম্মতিসূচক মৃদু মাথা নাড়ল। আর্দ্র পকেট থেকে রুমাল বের করে সম্মুখে থাকা মেয়েটার হাতে লেগে থাকা রক্ত মুছে দিল। আশেপাশে সকলে বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে। আদ্রাসান ওরহান একটা মেয়েকে ওর রুমাল দিয়ে নিজে হাত মুছে নিচ্ছে। নির্ঘাত এটা আগামীকাল ভার্সিটির ম্যাগাজিনের হেডলাইন হবে। আদ্র মেয়েটার হাত দুটো পরিষ্কার করে প্রণতার উদ্দেশ্যে বলল, প্রণতা, ওকে নিয়ে যা। নির্দেশ পেয়ে প্রণতা মেয়েটাকে এক প্রকার জোর করে নিয়ে চলে গেল। আদ্র ছেলেগুলোর দিকে তাকিয়ে ওষ্ঠ বাঁকিয়ে বলল, শেষ পর্যন্ত তোরা আমার উড়নচণ্ডীর হাতে মায়ের খেলি। সুস্থ সবল থাকলে আজীবন এই মায়ের কথা মাথায় রেখে চলাফেরা করিস, আর কোনো দিন কোনো মেয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো আমি। ইতিমধ্যে সাইরেন বাজিয়ে 3টে অ্যাম্বুলেন্স ভার্সিটির সদর গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। ছেলেগুলোকে সাথে করে হসপিটালের দিকে ছুটে গেল অ্যাম্বুলেন্সগুলো। আদ্র এখনও শটান হয়ে দাঁড়িয়ে আছে। মাটির ওপর রক্তের ছোপ ছোপ দাগ দেখে তার ঠোঁটের করে বাঁকা হাসি ফুটে উঠল। বিভিন্ন পুরস্কার, সম্মাননা, ডিগ্রি, সার্টিফিকেটে সজ্জিত কক্ষে বসে আছে প্রণতা এবং সেই মেয়েটি।
সম্মুখে গম্ভীর মুখে বসে আছেন প্রধান শিক্ষক আজাদি। তার পাশে ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর বারিশ বসা। অল্প বয়সে বিদেশে বেশ নামডাক কামিয়ে দেশে ফিরে এই ভার্সিটিতে জয়েন করেছে বারিশ। আজ ভার্সিটির প্রথম ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু সম্মুখে বসে থাকা এই মেয়েটার জন্য সাত সকালে মুড খারাপ হয়ে গেল তার। কিন্তু বেশি অবাক হয়েছে মেয়েটার ফাইটিং দক্ষতা দেখে। সে নিঃসন্দেহে বলতে পারে মেয়েটা ট্রেনিং প্রাপ্ত এই বিষয়ে। মেয়েটা ইংরেজি বিভাগের শিক্ষার্থী হওয়ার সুবাদে প্রফেসর বারিশকে এই সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল আজাদি গম্ভীর কণ্ঠে বললেন, নাম কি? মেয়েটা কোনো প্রতিক্রিয়া হলো না। সে এক ধ্যানে বসে আছে, হয়তো কিছু ভাবছে। প্রণতা ওর হাত চিমটি কাটলে হুঁশে ফিরে সে জিজ্ঞাসু নয়নে প্রণতার পানে চেয়ে রইল মেয়েটা। বিষয়টা লক্ষ্য করে বারিশ গলা ঝেড়ে শুধায়, তোমার নাম কি? মেয়েটা ভাবলেশীন ভঙ্গিতে তাকিয়ে বলে, নুভা। প্রিন্সিপাল আজাদির ব্যাপারটা হজম হলো না জানো। তার কথা অগ্রাহ্য করে বারিশের কথার উত্তর দিল কেন? কি এই মেয়ে? তিনি রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন। ভালো নাম কি? নুভা ওনার দিকে তাকিয়ে ভ্রু যুগল কুঁচকে বলল, কেন স্যার? প্রিন্সিপাল অপ্রস্তুত হয়ে বললেন। পরক্ষণেই বিরক্ত হলেন তিনি। বিরক্তির রেশ টেনে বলেন, আমি বুঝতে চাইছি পুরো নাম কি? নুভা রওহানি। চমকে ওঠেন আজাদি সাহেব। তিনি চোখের চশমা ঠিক করে কিছু বলার জন্য মুখ খোলার পূর্বেই দরজা ঠেলে আদ্র ভেতরে প্রবেশ করে বলল, ক্ষমা করবেন স্যার এভাবে প্রবেশ করার জন্য। সাথে সাথে মুখভঙ্গি বদলে গেল আজাদি সাহেবের। কৌতূহল ঠেলে হাসি মুখে বললেন, আরে তোমার আবার কেন পারমিশন লাগবে? আর তো সব নিজের মনে করো। আদ্র ভদ্রতা বজায় রেখে মুচকি হাসল। অতঃপর নুভার মাথায় হাত রেখে বলল, স্যার ও হচ্ছে ইনোভা ওরহান, রিয়াদ ওরহানের মেয়ে, আমার কাজিন হয়। নুভা চেয়ারে হেলান দিয়ে বলল, আর ও হচ্ছে প্রণতা, মাই বেটার হাফ, বেস্ট ফ্রেন্ড। আমি জানি আমাকে এখানে মারামারি করার দোষে ডেকে আনা হয়েছে, কিন্তু আমার সামনে আমার প্রণকে টিস করবে তা তো আমি হতে দিব না বস। আই হোপ শিক্ষিত হওয়ার পাশাপাশি আপনার মাথায় যথেষ্ট বিবেক বুদ্ধিও রয়েছে। সেই হিসেবে বিশেষণ করে আমার এবং ওই রামছাগলগুলোর দিকে আলাদাভাবে ভেবে দেখবেন বলে আশা করি। আমার মন চাইলে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। নুভা চট করে চেয়ার থেকে উঠে প্রণতার হাত ধরে বেরিয়ে গেল। আদ্র শ্রদ্ধার সহিত বিদায় জানিয়ে দরজা ঠেলে চলে গেল। প্রিন্সিপাল আজাদি যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। ওরহানদের সাথে লাগতে যাওয়া আগুন নিয়ে খেলা করার মতো। তারপর এই মেয়েটাই ওরহান বংশের একমাত্র মেয়ে। আগে তো আদ্রের ভয়ে চুপচাপ থাকতেন। অবশ্য আদ্র যথেষ্ট ভদ্র, কিন্তু এই ইনুভা মেয়েটাকে সুবিধার মনে হলো না। প্রথম দিনেই 5টে ছেলেকে মেরে কাত করে ফেলেছে। তাদের মধ্যে একজন চেয়ারম্যানের ছেলে। মূলত তার ভয়েই ইনুভাকে ডেকেছিলেন। কিন্তু মেয়েটার পরিচয় জানতে পারলে নিশ্চিত চেয়ারম্যান নিজে এসে ক্ষমা চাইবে। প্রফেসর বারিশের দৃষ্টিপাত থাই গ্লাস পেরিয়ে নিচের দিকে। মাঠের ছোপ ছোপ রক্ত পরিষ্কার করে দিয়েছে আয়া। সেই পথে হেঁটে মেন গেটের কাছে যাচ্ছে নুভা প্রণতা। ততক্ষণে আদ্র বাইক নিয়ে হাজির। আজ বোধহয় ক্লাস করবে না। আদ্র রিক্সা ডেকে উঠে প্রণতাকে উঠিয়ে দেয়। নুভা পেছনে উঠে বসতেই আদ্র বাইক ছুটিয়ে অক্ষী সীমানা পেরিয়ে গেল ওরা। আরে না না চেয়ারম্যান সাহেব, ক্ষমতা চাওয়ার এখানে কি আছে? বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, ওরা নিজেরাই মিটমাট করে নেবে। যত যাই হোক না কেন, ওরা এখনো বড় হয়েছে। জি না, আপনার সামনাসামনি ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, ও রাজি হলে আপনার সাথে কথা বলিয়ে দেব। জি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন ইলিয়াস ওরহান। টি টেবিলে ট্রে ভর্তি নাস্তা রেখে সোফায় বসলেন পায়েল। তখনই পাশ থেকে ওনার শাশুড়ি নাজনীন ওরহান সন্ধিয়ান সুর তুলে জিজ্ঞেস করলেন, চেয়ারম্যান নবর সাথে কেন কথা বলবে? সেই কাহিনী না হয় নভই বলুক। নাজনীন ওরহান চোখ দুটো ছোট করে তাকিয়ে রইলেন। পায়েল এক নজর শাশুড়ির পানে চেয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। ইলিয়াস ওরহান শান্ত ভঙ্গিতে বসে আছেন। তিনি খুব ভালো করে জানেন এখন 19 থেকে 20 বললেই ওনার সহধর্মিনী ঝগড়াঝাঁটি বাঁধিয়ে দেবেন। এখন তার মোটেও ঝগড়া করার ইচ্ছে নেই। সর্বপ্রথম জানতে চান তার একমাত্র আদুরে নাতনি এমন কি করেছে যে বিলেত হতে স্বয়ং চেয়ারম্যান কল করে ক্ষমা চাইছেন। সব জানার পরে না হয় নিশ্চিত মনে ঝগড়া করা যাবে স্ত্রীর সঙ্গে। ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল।
দ্রুত পায়ে গিয়ে গেট খুলে দিলেন পায়েল। আদ্র গটগট করে ড্রয়িং রুমের সামনে এসে দাদা দাদির উদ্দেশ্যে বলল, প্রণতাকে চেয়ারম্যানের ছেলে আর ওর বন্ধুরা হ্যারাস করছিল, তাই তোমাদের নূভ ওদের পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে। এখন পাঁচটাই হসপিটালে, দুজনের জ্ঞান ফেরেনি, বাকি তিনজন হাঁটাচলা করতে পারছে না, কারো হাত, কারো পা, তো কারো কাঁধের হাড্ডি ভেঙে গেছে। পুরো কাহিনী বলে আদ্র যেন স্বস্তির নিঃশ্বাস নিল। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল ওর। নুভা এলোমেলো পায়ে এগিয়ে এসে ধপ করে নাজনীন ওরহানের কোলে মাথা রেখে শুয়ে সোফায় চোখ বন্ধ করে নেয়। ইলিয়াস ওরহান চুপচাপ তাকিয়ে আছেন নাতনি স্নিগ্ধ মুখশ্রীর দিকে। নাজনীন ওরহান নুভাকে আঙ্গুর খাইয়ে দিচ্ছেন। ইলিয়াস ওরহান গমগমে কণ্ঠে বললেন, এটা ঠিক করনি নব, একদম ঠিক করনি। উচিত ছিল ওদের মেরে লাশ বানিয়ে ফেলা। আই নো বুড়ো, বাট কি করব বলো? আর তো এসে আটকে দিল যে, না হলে আজ ওদের জানে মেরে ফেলতাম। সব দোষ আরদের। হাত বাড়িয়ে আপেল উঠে এক কামড় বসালো নোভা। নাজনীন ওরহান মুখ গোমরা করে বসে রইলেন। ইলিয়াস ওরহান আফসোসের ভঙ্গিতে মাথা নাড়ালেন। দাদা দাদির ভাব লক্ষণ করে আদ্র বিরক্ত হলো। পায়েল এগিয়ে এসে বললেন, নুভা, তোর চোট লাগেনি তো? তাড়াতাড়ি এদিকে উঠে আয়, দেখা আমায়। আদ্র অবাকের রেশ টেনে বলল, মা, তোমার মনে হয় নূভ মারামারি করে চোট পেয়ে আসবে? তুই একদম কথা বলবি না। ছেলেগুলোকে সাহায্য করার সময় কোথায় ছিলি? তখন তো নোভা নিজেই সামলেছে। আজ তোর আব্বু আসুক, তোকে বকা না খাইয়েছি, আমিও তোর মা না? নিজের মায়ের মুখে এমন কথা শুনে আদ্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে যায়নি এই বাড়ির সবাই নুভা বলতে অজ্ঞান। এদিকে নুভা তার বড় আম্মুর ডায়লগ শুনে মনে মনে লুঙ্গি ডান্স করছে। দাদির কোল ছেড়ে পায়েলকে পেছন হতে জড়িয়ে ওনার কাঁধে থুতনি রেখে নুভা নম্র সুরে বলল, থাক ডার্লিং, এবার ছেড়ে দাও। আফটার অল ওই তো আমায় তাইকোয়ান্দো শিখিয়েছে। আজকের এই ক্রেডিটের এক অংশের অংশীদার আর্ধ। তুমি বড় আব্বুকে কিছু বলো না, দরকার পড়লে আমি বলবো, কেমন? পায়েল ছেলের পানে কঠোর দৃষ্টি বুলিয়ে বলেন, নুভা বলায় এইবার বেঁচে গেলি তুই। যা, দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার লাগাচ্ছি। আঁচল টেনে পায়েল কিচেনে চলে গেলেন। আদ্র রাগে চোখ মুখ শক্ত করে কটমট করে নুভার দিকে তাকালো। নুভা বুকে হাত গুজে ছোট একটা ফ্লাইং কিস ছুড়ে দিল ওকে। রক্তিম চোখে চেয়ে বড় বড় পা ফেলে ওপরে চলে গেল আদ্র। নুভা বাঁকা হেসে সিঁড়ির দিকে পা বাড়িয়ে থেমে গেল। ফিরে এসে দাদা দাদির হাতের ওপরে পিঠে একটা করে চুমু দিয়ে রুমের দিকে চলল। নাজনীন ওরহান মুচকি এসে বলল, রামছাগলগুলোকে ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করো। আমার নবর সামনে এসে ক্ষমা চাওয়ার যেন সুযোগ না পায়। ইলিয়াস ওরহান সোফায় গা এড়িয়ে দিলেন। ঠোঁটের কোণে আলতো হাসি রেখে বললেন, আমার নবর হাতের উত্তম মাধ্যম খেয়েছে, সেরে উঠতে প্রায় 2-1 মাস তো সময় লাগবেই। সুস্থ হওয়ার পরেই না হয় রামছাগলগুলোর ব্যবস্থা নেব। এই আশায় না, জলদি ওঠ। দেখ, তোর মিথ্যে অসুখের কথা বলে সবাইকে কনভিন্স করেছি, কিন্তু আমার চিজ বার্গারের কথা ভুলে গেলে তোর একদিন কি আমার একদিন। নুভার চিল্লাপাল্লায় কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো আসান। কাল সারা রাত জেগে জিটিএভি খেলার ফলে ঘুমানো হয়নি, তাই তো নুভাকে ঘুষ দিয়েছে যাতে সে সবাইকে আবল তাবল বুঝিয়ে তাকে ভার্সিটি যাওয়া থেকে মুক্তি দেয়। অবশ্য এইসব কাজ নুভার জন্য কোনো ব্যাপারই না। পরিবারের সকল সদস্য নুভার কথায় উঠে বসে। এদের কাছে কোনো রাজরানী থেকে কম নয় সে। আসান বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। ওকে উঠতে দেখে দাঁত বের করে হেসে নুভা রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে গেট লাগাতেই পাশের কক্ষ হতে আদ্রে চেঁচামেচি শুনে হেসে উঠল নুভা। আজ সকালে মুখের উপর এক বালতি ঠান্ডা পানি ঢেলে ঘুম থেকে উঠিয়েছিল ওকে। সেই শোধের ছাপ কয়দিন না হয় আদ্রের মুখে লেপ্টে থাকুক। নুভা ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কালো স্প্রে বের করে বোতলের গায়ে চুমু খায়। মুখে শয়তানি হাসি ফুটিয়ে নুভা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তোর সাথে লাগতে এসেছে না ওই গর্ধব ওরফে অপদার্থ? সব সময়ের মতো ওকে পদে পদে মনে করিয়ে দিবি এই নুভাকে। কি করতে পারবে সে? আলিশান প্রাসাদের ন্যায় দেখতে শুভ্র রঙের ডুপ্লেক্স বাড়িটার নাম হচ্ছে ওরহান ভিলা। এই বাড়ির প্রধান কর্তা কর্ত্রী ইলিয়াস ওরহান এবং তার সহধর্মিণী নাজনীন ওরহান। ওনাদের 2 ছেলে, বড় ছেলে রিয়াজ এবং তার স্ত্রী পায়েল। তাদের 3 ছেলে, আশার, আদ্রাসান, আসান। ইলিয়াস এবং নাজনীনের ছোট ছেলে রিয়াদ এবং তার স্ত্রী প্রিয়া ব্যবসায়ী সূত্রে বিদেশে থাকেন।
তাদের একমাত্র মেয়ে হচ্ছে ইনুভা ওরহান। ইনুভা মেয়েটাকে সকলের স্নেহের সহিত নুভা বলে। পরিবারের নুভা সবচেয়ে বেশি দাদা দাদির কাছে আদুরে। শত হোক 4 জেনারেশন পরে ওরহান বংশে মেয়ে জন্ম নিয়েছে। সেই কন্যা নুভার জন্মে বৃদ্ধ ওরহান দম্পতি যেন আকাশের চাঁদ পায়। স্বয়ং সাত আকাশ হাতে পেয়েছেন, তাই তো ওকে নভ বলে ডাকেন তারা। তবে সবার কাছে আহ্লাদি নুভা মনে করতে পারে না তার বাবা মায়ের সাথে ভালো কোনো মুহূর্ত। আসলে রিয়াদ এবং প্রিয়ার জীবনে একমাত্র ব্যবসায়ী সব কিছু। কর্মজীবন এরা এতটাই ব্যস্ত থাকেন যে নুভার জন্মের পর দ্বিতীয় সন্তানের ভাবনা মাথায় আনেনি। এমনকি নুভার প্রতিও তাদের কোনো খেয়ালই নেই। নুভার বয়স যখন 7 মাস তখনই ব্যবসায়ের কাজে বিদেশে পাড়ি জমান রিয়াদ প্রিয়া। তখন ওকে পিতৃস্নেহ এবং মাতৃস্নেহ ওর বড় আব্বু আম্মু দিয়েছেন। এই কারণে নুভা বিবেক বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত ওর বড় আব্বু আম্মু রিয়াজ পায়েলকে আপন মা বাবা ভাবত, এমনকি এখনও ভাবে। ও এমনভাবে আজীবন করছে যেন তার জীবনে রিয়াদ প্রিয়া নামক কোনো মানবী অস্তিত্ব নেই। সে দেদারসে নিজের মতো দিনকাল অতিবাহিত করেছে। বংশে একমাত্র মেয়ে হওয়ায় ভাইদের সাথে ছোট থেকে ওঠা বসা, সেই সূত্রে ছেলে মানুষের ভাব রয়েছে নুভার মাঝে, যাকে দেখতে মেয়ে ভাবসাবে ছেলে বললে ভুল হবে না। সচরাচর যেখানে মেয়েরা শান্ত নম্র ভদ্র স্বভাবের হয়, সেখানে নুভা হিতে বিপরীত। সারাদিন চিৎকার চেঁচামেচি লাফালাফির মধ্যে ব্যস্ত থাকে সে। বলা বাহুল্য নুভার উটকো কাণ্ড কারখানা দেখেই সবার দিন কাটে। কিন্তু এই বাড়িতেই তার একজন বড় শত্রু রয়েছে, যার সাথে জন্মের পর থেকেই তার দা কুমড়োর সম্পর্ক। সেই মহাশয় হচ্ছেন এই বাড়ির আরেক আলালের ঘরের দুলাল আদ্রাসান ওরহান। বাকিদের চেয়ে ভিন্ন ধরনের নুভাকে নুভ অথবা উড়নচণ্ডী বলে ডাকে। বয়সে 4 বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তুকারি চলে এদের মাঝে। দিনের সূচনা এক ঝগড়া দিয়ে শুরু এবং সমাপ্তি অন্য ঝগড়ায় শেষ হয়েও হয় না। পারলে রাত জেগে ঝগড়া করে এরা। তর্ক হতে হাতাহাতি পর্যন্ত যেতে সময় লাগে না। কিন্তু হাজার তর্ক ঝামেলার মধ্যেও প্রতিকূল মুহূর্তে একজন অন্যজনের পাশে থাকে। যেমনটা আদ্র সেদিন ভার্সিটিতে নুভাকে সাহায্য করেছে, সময়ের সাথে সাথে নুভাও সেটা আদ্রকে শোধ করে দেয়। সেই হিসেবে বড় ভাই আশার পারলে একমাত্র বোনকে মাথায় করে রাখে। পারে না কারণ ব্যবসার কাজে আশারও রিয়াদ প্রিয়ার সাথে বিদেশে থাকে। অন্যদিকে আসান হচ্ছে নুভার ক্রাইম পার্টনার। বয়সে 3 মাসের তফাৎ হওয়ায় আসান বড় আর নুভা ছোট। স্কুল কলেজ এখন ভার্সিটিতেও একত্রে পড়ছে নুভা, আসান, প্রণতা। 3 বন্ধু কত পরিকল্পনা করেছিল আদ্রের ভার্সিটিতে ভর্তি হবে না, কিন্তু আদ্র ওদের অগোচরে ইলিয়াস ওরহানকে বুঝিয়ে সুঝিয়ে নুভা আসানকে নিজের ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। এদিকে প্রণতা কথা দিয়েছে আসান নুভার সাথেই পড়াশোনা শেষ করবে। কি আর করার, বাধ্য হয়ে তাকেও একই জায়গায় ভর্তি হতে হয়। নুভা শপথ নিয়েছে এই চালাকির শোধ সে নিয়ে ছাড়বে। 5 মিনিটের রাস্তা পেরিয়ে ভোরবেলা আসানকে নিয়ে প্রণতাদের বাড়িতে উপস্থিত নুভা। এরা আবহাওয়ার মতো যে কোনো সময় এসে পড়ে। সকাল সকাল একমাত্র মেয়ের প্রাণের বন্ধুদের বাসায় দেখে অবাক হননি পার্বতী। তিনি এদেরকে নিজের ছেলে মেয়ে মনে করেন। এমনকি আদ্রের সঙ্গেও তার ভালো সম্পর্ক। পার্বতী নিরামিষ রান্না করেছেন। দুনিয়ার অন্য কোথাও সবজি না খেলেও পার্বতীর হাতের নিরামিষ মিস করে না নুভা। প্রণতার কক্ষে আড়ি পেতে বসেছে 3 বন্ধু। আসান বারান্দায় থাকা দোলনায় বসে ফোনে জিটিএভি খেলছে। নুভা রেলিংয়ে চড়ে শূন্যে তাকিয়ে আছে। এক পাশে দাঁড়িয়ে প্রণতা 2 ভাই বোনকে দেখছে। একটু আগে তো খুব দাপট দেখিয়ে আদ্রকে সাহায্য করার কথা বলল, তো এখন উপায়ান্তর বের না করে হাত গুটিয়ে আছে কেন? প্রণতার রাগ হলেও কিছু বলল না, কারণ সে বললে দুজনের একজনও শুনবে না। আচানক নুভা লাফিয়ে নেমে রেলিং এসে দাঁড়ালো। চিবিয়ে চিবিয়ে বলল, এক হাবলা খবর দিল আর্টদের নাকি বহু দাপট ভার্সিটিতে, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্য পেয়েছি। ভার্সিটির বিআইটা অবিয়াইটা হাফ বিআইটা সব মাইয়ারা নাকি ওর ওপর ফিদা। বিশ্বাস কর প্রণ, এমন ছাইপাশ খবর দেওয়ার লেগা ওই হাবলারে না কিলাইছি আমিও নুভা না। সাথে সাথে ফোন থেকে নজর সরিয়ে আসান মুখ থেকে বিরক্তিকর চা শব্দ উচ্চারণ করে বলল, তুই কি নেশা কইরা আইছস? নুভা চোখ রাঙিয়ে হাত উঁচিয়ে বলল, থাপড়াইয়া শব্দাত ফালাইয়া দিমু। আমি নেশা করবার যামু কেন? আসান ফোনটা পকেটে রেখে নুভার পাশে এসে দাঁড়ালো। প্রণতাকে হাতের ইশারায় বলল নুভাকে বোঝাতে। প্রণতা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, দোস্ত, সকল ধরনের সামাজিক কার্যালয়ে এক বিশাল অংশ জুড়ে তোদের অর্থাৎ ওরহানদের রাজ।
সেই সূত্রে সবাই চেহারা না চিনলেও নামে চেনে ওরহানদের। তাই আদ্র ভাইয়ের ভার্সিটিতে দাপট আছে। তোরও যে ওরহান এই খবর জানতে পারলে তোদের কথাও সবাই উঠবে বসবে। ইটস টোটালি নর্মাল। আশান রেলিংয়ে কনুই ঠেকিয়ে বলল, আমি একটা ছেলে হয়ে সিওরিটি দিচ্ছি, যে কোনো মেয়ে আর্দ্র ভাইয়াকে দেখলেই পছন্দ করবে। আফটার অল এই জেনারেশনে আমাদের বংশের শ্রেষ্ঠ সুদর্শনের খেতাব আছে ওর। কিন্তু তোর সাথে ওর শত্রুতা থাকায় তুই কখনো ওকে খেয়াল করিসনি। ইটস ক্লিয়ার সেই হাবলা তোকে সাইপাস নয়, বরং সত্য খবর দিয়েছে। নুভা পকেট হাতিয়ে ফোন বের করে গ্যালারিতে আদ্রের ছবি বের করে। নিচের ঠোঁট কামড়ে খুব মনোযোগ সহকারে ছবিগুলো পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ পর ফোনটা ওদের সামনে ধরে বলল, ওর একদম কুত্তা মার্কা চেহারা। তোরা আবারও ঠিক মতো দেখ ইয়ার। প্রণতা আশার স্ক্রিনের দিকে তাকিয়ে পরক্ষণে দুজনে ফিক করে হেসে উঠল। প্রণতা পেটে হাত রেখে দম ফাটা হাসছে। আশান তো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। নুভা একবার স্ক্রিন দেখে আবার ওদের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তোরা এমনভাবে হাসছিস কেন? ইয়া আল্লাহ, বধ জিনে ধরলো নাকি? আশান হাসতে হাসতে বলল, আল্লাহ হাসির মাঝে আমায় হার্ট অ্যাটাক দিয়ে তুলে নিও না। এমন ছবি তুই তুলিস কেমনে বোন? ভাইয়া দেখলে তোর কি হবে ভেবেছিস? প্রণতা বহু কষ্টে হাসি আটকে বলল, তুই এমন নজরে আদ্র ভাইকে দেখিস বলি তোর কাছে সে কুত্তা মার্কা চেহারা। একটা অচেনা মেয়েকে জিজ্ঞেস করলো, সে নিঃসন্দেহে বলতে বাধ্য আদ্র ভাই সুন্দর। দুজনে আবারও হাসিতে ফেটে পড়ল। নুবা ভোরকে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো। জোকার মুভির জোকারের সাথে হা করে ঘুমিয়ে আছে আদ্র। এইসব নুভার কারনামা। আদ্রের সাথে ঝগড়া হওয়ায় রাতে রং তুলে দিয়ে ঘুমন্ত আদ্রের মুখে আঁকিবুকি করেছিল সে। তাতে মন ভরেনি বলে আদ্রের চোয়াল ঝুলিয়ে বাচ্চাদের মতো ওর দু পা হতে দুটো কোলবালিশ রেখে দিয়েছিল। গ্যালারি থেকে বেরিয়ে ওয়ালপেপার দেখল নুবা। গত বর্ষায় নুবাকে তাড়া করতে গিয়ে ওকে নিয়ে বাড়ির লন সাইডে জমা হওয়া কাদায় মুখ থুবড়ে পড়েছিল আদ্র। ভাগ্যবশত ওদের ছবি তুলেছিলেন ইলিয়াস ওরহান। আদ্রের ফোনেও নুভার কাদা ভরা মুখটা ওয়ালপেপারে সেট করা। ওদের হাসাহাসির মাঝে চলে আসেন পার্বতী। অষ্টদায়ী মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে তিনি বলেন, নাস্তা তৈরি, তোরা চলে আয়। খেয়ে সোজা ভার্সিটি যাবি। এদিক সেদিক ঘুরতে গেলে ভীষণ খারাপ হবে বলে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। পার্বতী নুবার হাত টেনে রুম পেরিয়ে খাবার ঘরে চলে গেলেন। পিছু পিছু ঠোঁট চেপে হাসি থামিয়ে আসলো আশান প্রণতা। পার্বতীর সামনে হাসলে নির্ঘাত জেরার কবলে পড়তে হবে। ওদের নিজ হাতেই খাইয়ে দিচ্ছেন পার্বতী। খাওয়ার মাঝে হুট করে নুভা বলে উঠল, পারু, তোমায় একটা কথা প্রশ্ন করি। এখানে জিজ্ঞেস করে কি আছে গো? নুভা মুখের খাবার চিবিয়ে গিলে বলল, সত্যি করে বলো তো, আর্দ্র দেখতে কেমন? প্রশ্ন করে নুভা সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে রইল। পার্বতী চুপ যান। আশান প্রণতা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। কিছু সময় বাদে পার্বতী বলেন, এক কথায় বলতে হলে আদ সুদর্শন, উঁচু লম্বা শরীর স্বাস্থ্য, ফেস কাটিং খুবই সুন্দর। কেন রে, ওর জন্য মেয়ে খুঁজছিস? বিয়ে দিবি ওকে? প্রশ্নের উত্তর শুনে যতটা আশাহত হয়েছে, শেষের প্রশ্ন শুনে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নুভার। এক নজর আশান প্রণতার পানে চেয়ে সে বলল, ওই কুত্তা মার্কা মুখকে কেউ বিয়ে করব না। দেরি হওয়া সত্ত্বেও ক্লাস শুরু হওয়ার পূর্বে ভার্সিটিতে চলে আসলো বন্ধুমহল। বাড়ি থেকে আসার সময়ে নুভা দেখে এসেছে আদ্রের সুন্দর থোবরাটায় কালো দাগের ছাপ লেগে আছে। অবশ্যই এটা তারই কাজ ছিল। ইতিমধ্যে প্রায় সব স্টুডেন্ট নুভাকে দেখে নিজেদের মাঝে কথা বলছে। আশান সবার চাহনি থেকে প্রণতাকে কাহিনী কি জিজ্ঞাসা করলো। প্রণতা কালকের ঘটনা খুলে বলতে আশান অবাক হলো। একদিনে এত কিছু হয়ে গেল, অথচ সে কিনা কিচ্ছুটি জানে না। উফ, নুবার হাতে অনেক দিন কাউকে ধোলাই খেতে দেখা হয়নি। কালকে না আসায় বড্ড ভুল হয়ে গেছে। নিজেকে ধিক্কার জানালো আশান। এর মাঝে এক ঝাঁক সিনিয়র ছেলে মেয়ে এসে নুভাকে ঘিরে ধরল। তাদের মধ্যে একটা মেয়ে নুভার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কাল আর্তের নাম মুখে নিছিলি কেন? আর তারই বা তোর প্রতি এত কেয়ারনেস কেন? আর্দ কে হয় তোর? নুভা চুইংগাম ফুলিয়ে ফাটাস করে মেয়েটার মুখের উপর ফাটিয়ে দিল। চুইংগামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মেয়েটার মুখে ছড়িয়ে গেছে। মুহূর্তে মেয়েটা গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ওর নিচের ফ্রেন্ডটা ইয়াক করে কয়েক কদম পিছিয়ে গেছে।
আশান আর প্রণতা একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিল। নুভা জিন্সের পকেট থেকে টিস্যু বের করে মেয়েটাকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়াল করিনি। নুভাকে ভাবলেশীন ভঙ্গিতে চুইংগাম করতে দেখে মেয়েটা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। নুভার ওপর হামলে পড়ার পূর্বে এক ভারী কণ্ঠ ভেসে এলো। কি হচ্ছে এখানে? গাড়ির ড্রাইভিং সিট হতে প্রফেসর বারিশ বেরিয়ে এলো। আশেপাশে গিলে খাওয়া নজর টের পাচ্ছে বারিশ। সে এগিয়ে এসে নুভার পাশে দূরত্ব রেখে শটানো হয়ে দাঁড়ালো। মেয়েটা ঘোরের মধ্যে ন্যাকা কান্না সুরে বলল, দেখুন প্রফেসর, এই মেয়ে জুনিয়র হয়ে সিনিয়রদের সম্মান করতে পারে না। একটা প্রশ্ন করেছিলাম বলে আমায় ফেসে চুইংগাম। তৎক্ষণাৎ বাম হাতে তুড়ি বাজিয়ে মেয়েটাকে চুপ করিয়ে দিল নুভা। পকেটে হাত ঢুকিয়ে বলল, এক, তুই আমায় পার্সোনাল কোয়েশ্চেন করেছিস। দুই, বাজে বাক্যে তুই তুকারি করেছিস। তিন, আমি ইচ্ছে করে চুইংগাম ফালাই নাই, মিস্টেক ছিল বলে টিস্যু দিয়েছিলাম, বাট ইউ ডিড নট লাইক দ্যাট, তাই হাত জাগিয়েছিস। আচ্ছা, কাল এই মাঠে ছিলি তো? না, মানে জেনে শুনে যে কেউ মরার পথ বেছে নেয় এই প্রথম দেখলাম। অকালে মরতে চাইলে গিয়ে সুইসাইড কর, আমার কাছে আসার চেয়ে সেটা বেটার। নুভা হাতের টিস্যুতে চুইংগাম ফেলে সেটা দূর থেকে ডাস্টবিনে ছুড়ল। গড়িতে সময় দেখে বারিশের দিকে ফিরে বলল, 10 মিনিটে আপনার সাথে ক্লাস আছে, রেডি থাকবেন প্রফেসর। প্রণতাকে সঙ্গে করে পা বাড়ালো ইংরেজি ডিপার্টমেন্টের ভবনের দিকে। আসানও চলে গেল নিজ ক্লাসে। সিনিয়র ছেলে মেয়েগুলো হাঁ করে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। মুখের উপর এতগুলো কথা শোনায় মেয়েটা ক্রুদ্ধ হলো। প্রফেসর বারিশ গম্ভীর মুখে বলল, ওয়েল, ইউ অন মেশিন, অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না। সবার কাছে সঠিক যুক্তি না পেলেও কিছু জায়গায় দারুণ অপমানিত হতে হবে। মাইন্ড হট। গধূলির আলোমাখা আকাশপটে আজকের জন্য বিদায় জানাচ্ছে সূর্যি মামা। ওরহান ভিলার নিস্তব্ধতা বিরাজমান। এর মূল কারণ আদ্র নুভা দুজনেই ঘুমোচ্ছে। দুজনের একজন বাড়িতে না থাকলে কেমন যেন খা খা করে চারপাশ। চায়ের কাপ হাতে ইলিয়াস ওরহান সোফায় বসে টিভিতে খবর দেখছেন। নাজদিন ওরহান এবং পায়েল বসে নাস্তার করার ফাঁকে নিজেদের মাঝে কথা বলছেন। আসান ফোন কল করতে ব্যস্ত। সব কিছু খুব শান্ত লাগছে। হঠাৎ ধূপধাপ পা ফেলার শব্দ ভেসে আসলো। সবাই নিজেদের কাজ রেখে সেদিকে লক্ষ্য করলো। কেউ বা কারা করিডোরে দৌড়াচ্ছে। এখন কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে। নুভা চেঁচাচ্ছে, তার মানে আদ্র কিছু করেছে। আচমকা দোতলার করিডোর হতে লাফ দিয়ে আসানের পাশের সোফায় পড়ল আদ্র। আসান ধরফড়িয়ে উঠল। আদ্র হাত দিয়ে চুল ঠিক করে নিল। তার ঠোঁটের করে বাঁকা হাসি। নুভার সাথে যে কি আকাম সেরে এসেছে আসান ভেবে পেল না। তখনই সিঁড়ি ভেঙে দৌড়ে নেমে এলো নুভা। রাগে ও শরীর কাঁপছে। চোখ তুলে নুভাকে দেখে উপস্থিত সকলে বাকরুদ্ধ। বহু কষ্টে মুখ খুলে আসান শুধালো, নুভা, তোরে পান্ডা বানিয়ে দিল কে? আসানে করা প্রশ্ন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। নুভার আগে গজগজ করছে। দু চোখের ভ্রু অবধি গোল করে কালি লাগালো ওর। সাথে ছোট নাকটাও ছাড় পায়নি। ফর্সা গায়ে কালো কালিতে অঙ্কন করায় একদম মানুষরূপী পান্ডা লাগছে নুভাকে। আদ্র পায়ের ওপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে বলল, রিল্যাক্স নুভ, আমি জাস্ট কাল আমার টাওয়েলে স্প্রে করার শাস্তিটা দিলাম। দেখ, কালির দাগ এখনও মুখে আছে, সেই হিসেবে আমি তেমন কিছুই কিন্তু করি নাই। নুভা থম মেরে দাঁড়িয়ে রইল। আদ্র খুব করে বোঝার চেষ্টা করছে নুভার ভেতরের হালচাল। খানিকটা আঁচ করতেই আদ্রের মুখের রং পাল্টে গেল। সেই সাথে নুভার মুখে বাঁকা হাসি ফুটে উঠেছে। আদ্র বসা থেকে উঠে এগোতেই নুভা ফ্রুটস নাইফটা তুলে ওর দিকে তাক করলো। তবুও আদ্র থেমে রইল না। নুভাকে ওপরের রুমে যাওয়া থেকে থামানোর প্রচেষ্টায় নেমে পড়ল। একবার আদ্রের রুমে গেলেও ওর কেনা নতুন টি শার্টগুলো কুচি কুচি করে ফেলতে দ্বিতীয়বার ভাববে না নুভা। দুজনের মাঠে ফ্রুটস নাইফটা নিয়ে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। নুভা নাইফটা দেবে না তো আদ্র নাইফ নিয়ে ছাড়বে। শেষে আদ্র চট করে নাইফটা নুভার হাত থেকে নিয়ে দূরে ছুড়ে দিল। এতে রেগে মেগে আদ্রকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে লাগলো নুভা। এবার আদ্র নিজেকে বাঁচানোর চেয়ে বৃথা চেষ্টায় নামলো। বাকিরা দূর থেকে ওদের থামানোর উপায় খুঁজছে। এক পর্যায়ে সদর দরজা খুলে প্রবেশ করলেন রিয়াজ ওরহান। ক্লান্ত শরীরে ঘামে ভেজা শার্টের ওপরের বোতাম হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে দেখে আদ্র থেমে গেলেও নুভা ভারসাম্য হারিয়ে আদ্রকে নিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চোখ মুখ খিচকে আদ্র আর্তনাদের সুরে টেনে বলল, আমার কোমরটা গেল রে, আহ, হাড্ডিও ভেঙে ফেলছে ওই হাতি কোথাকার। জলদি ওঠ আমার উপর থেকে, উড়নচণ্ডী ওঠ। আদ্রের ব্যথা লাগছে দেখে নুভা অজ্ঞান হওয়ার ভান ধরে
ওর ওপর পড়ে রইল। আশান এগিয়ে এসে ওদের উঠাতে নিলেই নুভা সকলের অগোচরে হ্যাচকা টান দিয়ে ওকেও আদ্রের ওপর ফেলে দিল। আদ্র ফের চেঁচিয়ে উঠল ব্যথায়। নাতনির চালাকি ধরতে পেরে মুচকি হাসলেন বৃদ্ধ ওরহান দম্পতি। এদিকে পায়েল আদ্রকে এসবের জন্য বকাঝকা করছেন। আশানকেও নুলা বলতে ভোলেননি তিনি।